5। দড়ি কেটে লোকটাকে আগুনের ধারে নামিয়ে ঘোড়াটাকে বেঁধে আবার লোকটার কাছে ফিরে এলো রাইডার। মোটাসোটা শক্তিশালী গড়নের লোক, বয়স 50-এর কাছাকাছি। পরনের কালো স্যুট এখন ধুলোয় ভরা। পায়ের ধুলো পড়া কাউবয় বুটটা সম্প্রতি পালিশ করা হয়েছে। শার্ট এবং কোটের ভেতরটা রক্ত শুকিয়ে চাপ বেঁধে রয়েছে। ক্ষত থেকে রক্ত পড়া বন্ধ হওয়ার পরেও আবার কয়েকবার রক্ত বেরিয়েছে। রক্তাক্ত শার্টটা ছিঁড়ে ফেলল রাইডার। একটা বুলেট দেহের পাশ দিয়ে ঢুকে পেছন দিয়ে বেরিয়ে গেছে। দেখে মনে হচ্ছে গুলিটা হয়তো তার ফুসফুস ফুটো করেছে। গরম পানি দিয়ে রক্ত ধুয়ে ফেলার পর দেখলো আরও দুটো ক্ষত রয়েছে ওর দেহে। দ্বিতীয় বুলেটটা হাতের পেশি ফুটো করে বুকের উপরের অংশে প্রবেশ করে পিছন দিয়ে বেরিয়ে গেছে। তৃতীয়টা আর একটু নিচে। 3টে গুলি বাম দিকে লেগেছে। আহত লোকটা বিড়বিড় করে কি যেন বলল, একটা শব্দও বোঝা গেল না। পকেট হাতড়ে ক্রোমওয়েল রান্সে সেড্রিকের নামে লেখা একটা চিঠি পেল। ক্রোমওয়েল রান্স, গ্রেগ চ্যাপেলও ওখানেই কাজ করে। প্রত্যেকটা বুলেটই যেখানে ঢুকেছে তার কিছুটা নিচে দিয়ে বেরিয়েছে। যে ওকে গুলি করেছে সে ওর উপরে কোথাও ছিল, অর্থাৎ ওর জন্যই ওত পেতে অপেক্ষা করছিল লোকটা। হতে পারে এটা ববেরই কাজ। আহত লোকটার রাইফেল ফায়ার করা হয়নি, তবে পিস্তল থেকে 4টে গুলি খরচ হয়েছে। চেষ্টা করেছে সেড্রিক। আক্রমণকারীকে লক্ষ্য করে গুলি ছুঁড়েছে। ক্ষতের অবস্থা দেখে মনে হচ্ছে লোকটা 24 ঘন্টা আগে আহত হয়েছে। পরে নিজেই জিনের সাথে হাত দুটো বেঁধেছে। আশা করেছিল ঘোড়াটাকে ক্রোমওয়েল রান্সে ফেরত নিয়ে যাবে। সবগুলো ক্ষত ভালো করে ধুয়ে ব্যান্ডেজ করে দিল রাইডার। তারপর স্যুপ গরম করে আহত লোকটাকে খাওয়ানোর চেষ্টা করে কিছুটা সক্ষম হলো। রাতে দুবার হর্স স্প্রিংস টেইল ধরে লোক চলাচলের আওয়াজ পাওয়া গেল। ভোরে উঠে আবার স্যুপ বানিয়ে আহত লোকটাকে খাওয়ালো, নিজেও কিছুটা খেলো। ক্রোমওয়েল রান্স ওখান থেকে কমপক্ষে 30 মাইল হবে। আহত একজন লোক সাথে নিয়ে অতটা পথ চলতে অনেক সময় লাগবে, ঝামেলাও অনেক। হয়তো পথে পরিচিত কারো সাথে দেখা হয়ে যেতে পারে, কিন্তু আহত মানুষটাকে ফেলে চলে যেতেও রাইডারের বাচ্ছে। লোকটার চিকিৎসা দরকার, বাঁচা মরা পলের উপরই নির্ভর করছে। কয়েক মাইল এগোনোর পরেই দেখল দুদিক থেকেই আরোহী আসছে। সামনে বহু দূরে 3 জন আর পিছনে বেশ কাছে 4 জন। হর্স স্প্রিংসে এই 4 জনের সাথেই তার সাক্ষাৎ হয়েছিল। কাপে ভরা পিস্তলের উপর থেকে ফিতেটা খুলে ফেলল রাইডার। কোমরে গোজা পিস্তলটাও একটু আলগা করে রাখল। ঘোড়া ছুটিয়ে পালানোর আর সময় নেই, সেটা চায়ও না রাইডার। বোঝা যাচ্ছে পিছনের 4 জন ওকে থামাবে। দ্রুত এগিয়ে আসছে ওরা। নির্ভীকতাই এর সবচেয়ে বড় ওষুধ। ঘোড়া ঘুরিয়ে সোজা ওদের দিকে এগিয়ে গেল রাইডার। যাকে ঘুষি মেরেছিল সেই লম্বা চুলের লোকটা দাঁত বের করে হাসছে। আবার দেখা হয়ে গেল, এটাই চাইছিলাম আমি। রাইডার পরিষ্কার বুঝতে পারছে তাকে মারতেই এসেছে ওরা। সেড্রিককেও মারবে, রাগে জ্বলে উঠল সে। মেয়ারটাকে আরো সামনে এগিয়ে নিয়ে গেল পল। কি চাও তোমরা? আক্রমণাত্মক ভাব দেখে হক চকিয়ে গেছে। ঠিক এমনটা ওরা আশা করেনি। লম্বা চুলের লোকটা তার ঘোড়া এক পাশে সরিয়ে নিল। পরিপাটি পোশাক পরা লোকটার মতো তার পিস্তলের কাছাকাছি রয়েছে। লোকটার হাত তার পিস্তলের কাছাকাছি রয়েছে। কেবল মেক্সিকান লোকটারই কোনো বিকার নেই। সতর্ক চোখে সে রাইডারকে দেখছে।
তুমি এমন কিছু বাহাদুর নও। নিজেকে ফলাও করে দেখাবার চেষ্টা করছে লম্বা চুলের লোকটা। তোমাকে আর তোমার সঙ্গীকে এবার আমরা খুন করব। খুন করার আগে ঝগড়া বাঁধিয়ে নিজেদের তৈরি করে নিতে চাইছে। কিন্তু রাইডার ওদের সময় দিল না। ওরা জবাবে কথাই আশা করেছিল, কিন্তু তার বদলে এলো গরম সীসা। ওদের তৈরি হবার সুযোগ দিল না রাইডার। বাঁচার লোকটার পেটে গুলি করল। অপ্রত্যাশিতভাবে পিস্তল বের করেছে পল। ওরা আশা করেছিল বুঝিয়ে শান্ত করার চেষ্টা করবে সে। গুলি খেয়ে 1 সেকেন্ড স্থির বসে থেকে ঝুপ করে জিন থেকে মাটিতে পড়ল লোকটা। পিস্তলের ধোঁয়ার ভিতর দিয়ে ওদের দিকে চাইল রাইডার। একটা গেছে, এবার কে? স্থির চোখে চেয়ে আছে মেক্সিকান লোকটা। হাত দুটো কাঁধের কাছে তুলে ঘোড়াটাকে 1 পা পিছিয়ে নিল সে। বাকি দুজন আতঙ্কিত চোখে চেয়ে আছে রাইডারের দিকে। অপ্রত্যাশিত ধাক্কায় স্তম্ভিত হয়ে গেছে ওরা। মাটিতে পড়া লোকটা ছোট বাচ্চার মতো ফুঁপিয়ে কাঁদছে। তোমরা এদিকে কি কাজে এসেছো জানি, ভুল পেশা নিয়েছ। নিজের ভালো বুঝলে এই এলাকা ছেড়ে ভেগে যাও। মাটির উপর লোকটাকে দেখিয়ে বলল, ওর ব্যাপারে তোমাদের করার কিছু নেই, তবে চেষ্টা করতে পারো। পরে ওকে কবর দিয়ে রওনা হয়ে যেও। সামনে যাদের দেখেছিল তারা প্রায় এসে পড়েছে। সেড্রিকের ঘোড়ার লাগাম ধরে হাঁটিয়ে ওদের দিকে এগোলো রাইডার। সামনে থেকে যারা এলো তাদের 2 জন পুরুষ আর অন্যজন মহিলা। একজনকে গ্রেগ স্যাপেল বলে সে চিনতে পারল। ম্যাচের আলোয় ওর চেহারাটা এক ঝলক দেখেছিল। অন্য লোকটা মেক্সিকান। ঘোড়া দাঁড় করিয়ে ওদের পৌঁছানোর অপেক্ষায় রইল রাইডার। গ্রেগের চোখ প্রথমেই পলের ঘোড়ার ব্যান্ডটার উপর থমকালো। চোখ তুলে পলের দিকে যখন তাকালো তখন ওর মুখ একেবারে ফ্যাকাশে হয়ে গেছে। টিনা ক্রোমওয়েল তাড়াতাড়ি আহত লোকটার দিকে এগিয়ে গেল। সেড্রিক, কি হয়েছে তোমার? ও আমার ক্যাম্পে এসে হাজির হয়েছিল। আমার পক্ষে যতটা সম্ভব করেছি, তবে ওর অবস্থা খুব খারাপ। এবার মুখ তুলে রাইডারের দিকে চেয়ে সে বুঝল লোকটাকে আগেও কোথায় যেন দেখেছে। তোমাকে চেনা চেনা লাগছে। আমাদের এর আগে কখনো দেখা হয়নি। একটু রুদ্ধ ভাবেই বলে উঠল রাইডার। জলদি এই লোকটার একটা ব্যবস্থা করা দরকার। ডাক্তার দেখাতে হবে। মেক্সিকান তরুণ আর দেরি না করে সেড্রিকের ঘোড়ার লাগাম ধরে উত্তর দিকে রওনা হয়ে গেল। টিনা কিছু একটা বলতে গিয়েও না বলেই মেক্সিকান লোকটার পিছু নিল। গ্রেগ স্যাপেল ইচ্ছা করেই দেরি করছে। আমরা একটা গুলির আওয়াজ শুনলাম। হ্যাঁ। আর চোখে ঘোড়া 4টার দিকে তাকালো গ্রেগ। মাটিতে পড়া মানুষটাকে ঘিরে দাঁড়িয়ে আছে 3 জন লোক। আবার ঘোড়ার ব্যান্ডটার দিকে চোখ ফেরালো সে। পুরনো ব্যান্ড। ঘোড়াটারও বয়স অনেক। তোমার গলাটা চেনা মনে হচ্ছে। মনে হয় আমাদের একবার কথা হয়েছে। হ্যাঁ, কিন্তু তখন তোমার সাথে কোনো ঘোড়া ছিল না, তাই নাকি? ওদিককার লোকগুলোকে দেখল গ্রেগ। মনে হচ্ছে ওরা জেক ট্যানারের লোক। ওরাই কি সেড্রিককে গুলি করেছে? শক্তিশালী রাইফেল দিয়ে উপর থেকে কেউ গুলি করেছে ওকে। অ্যাম্বুশ। ওই লোকগুলো কি তোমাকে আক্রমণ করেছিল? করেনি, তবে ওদিকেই মোড় নিচ্ছিল। কথা বলে সময় নষ্ট করিনি আমি। শুকনো গলায় গ্রেগ বলল। বলেছিলে তুমি সব কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে চাও, কিন্তু তা বোধ হয় আর সম্ভব না। ওদের দিকে চেয়ে দেখো। তুমি জড়াতে না চাইলেও ওরা তোমাকে ছাড়বে না। মেয়ারটাকে ঘুরিয়ে নিল রাইডার। অ্যাডিওস বলে রওনা হলো সে। তামাক আর কাগজ বের করে একটা সিগারেট তৈরি করা শুরু করলো গ্রেগ। সে জানে ব্যাপারটা অসম্ভব, কিন্তু এছাড়া হবেই বা কি? এতদিন পর আবার ফিরে এসেছে রাইডার। এতগুলো গুলি খেয়েও লোকটা কিভাবে বাঁচল? 6।
ঘামে ভিজে গেছে ওর সারা শরীর। রাইডারের ঘুম হঠাৎ ভেঙে গেল। ভীষণ শীত করছে। উঠে বসে হামাগুড়ি দিয়ে ব্যাংক থেকে ফায়ার প্লেসের পাশে সরে গেল। ঠান্ডায় দাঁতে দাঁতে বাড়ি খাচ্ছে। ফায়ার প্লেসে কয়েকটা কাঠ চাপিয়ে একটা ম্যাচের কাঠি ধরালো। শিখাটা কয়েকবার কেঁপে নিভে গেল। শীতে কোকিয়ে উঠে আর একটা কাঠি ধরালো পল। শিখার হলুদ জিভটা আগ্রহের সাথে পাইনের বাকল চাটল। আগুন ধরার আনন্দে পটপট শব্দে ফুটে উঠল কাঠ। আগুন থেকে ঠান্ডা দেয়ালে ভৌতিক ছায়া পড়েছে। ঠান্ডাকে হটিয়ে আগুন চারপাশে তার প্রভাব বিস্তার করছে। কম্বল গায়ে জড়িয়ে আগুনের কাছে উবু হয়ে বসে আছে পল। হঠাৎ বমির দমক শুরু হলো। দরজার চৌখাট আঁকড়ে ধরে চাঁদের রূপালি আলোয় বাইরে প্রচণ্ডভাবে বমি করল। বমির সাথে রক্ত দেখা যাচ্ছে। দরজা ধরে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল সে। ভিতরে ফিরে আসারও শক্তি পাচ্ছে না। পরে কোনো মতে হোঁচট খেতে খেতে আবার আগুনের ধারে ফিরে আরও কয়েকটা কাঠ চাপিয়ে ওখানেই শুয়ে পড়ল। সকালে বিফ স্যুপ তৈরি করল। অন্য খাবারের চেয়ে ওটাই যেন তাকে বেশ কিছুটা স্বস্তি দেয়। পেটের ব্যথাটা কমল, কিন্তু পুরো গেল না। সারাদিন সে একটা বই পড়ে বিশ্রাম নিয়ে কাটালো। ঘোড়াগুলো ওর উপস্থিতি মেনে নিয়েছে। বড় তামাটে রঙের স্টালিয়নটাও এখন আর ওকে দেখে উত্তেজিত হয়ে ওঠে না। মাঝে মাঝে ওর কয়েক ফুটের মধ্যে এসেও ঘাস খেয়েছে। মেয়ারটা সবসময় চিনি খাওয়ার লোভে ওর আশেপাশে ঘুরঘুর করে। আজ বড় ঘোড়াটাকেও একদলা চিনি খাওয়াতে পেরেছে, তবে ওর হাত থেকে নেয়নি। একটা পাথরের উপর রেখে সরে আসলে ঘোড়াটা এগিয়ে এসে খেয়েছে। ওই লোকটাকে গুলি করার জন্য ওর একটুও অনুশোচনা হচ্ছে না। ঝামেলা এড়িয়েই যেতে চেয়েছিল সে। ওরাই গায়ে পড়ে গোলমাল বাঁধাতে এসেছিল। তাকে আর শেড্ডিকে খুন করতে চেয়েছিল ওরা। রোদটা পিঠের উপর চমৎকার লাগছে। পড়তে পড়তে ঘুমিয়ে পড়ল। জেগে আবার পড়া ধরল। পড়তে তার খুব ভালো লাগে। পরে কিছুটা জমি কোদাল দিয়ে কুপিয়ে কয়েক সারি সবজি বুনল। গাজর, বিন, পেঁয়াজ আর আলু। হয়তো ওই ফসল ভোগ করার সৌভাগ্য তার হবে না, কিন্তু এমনও হতে পারে দুর্বলতার জন্য গোপন আশ্রয় ছেড়ে খাবার আনা আর সম্ভব হলো না। শিগগিরই তাকে একবার অ্যালামেটোসে যেতে হবে। টিনা কোয়েমোয়েল তার ডেস্কে বসে আছে। শেড্রিকের এখনও জ্ঞান ফেরেনি। টিনা জানে না সে ক্লেইম ফাইল করতে পেরেছে কিনা। গ্রেগ কাছেই বসা। টিনার প্রশ্নের জবাবে সে বলল, না ম্যাম, আমি ওকে ওই দিনের পরে আর দেখিনি। লোকটা যেই হোক, সে একা থাকতে চায়। ওকে আমি কোথায় যেন দেখেছি। হ্যাঁ, ওর চেহারাটাই ওই রকম। আমারও কেমন চেনা চেনা মনে হলো। তবে আমার মতে ওকে না ঘাটানোই ভালো। ওকে দেখা যায় না কেন? কোথায় থাকে সে? প্রশ্নটা আমাকেও ধাঁধায় ফেলেছে। আর্নি আর আমি ওকে অনুসরণ করেছিলাম, কিন্তু টেইল হারিয়ে ফেললাম। কেউ অনুসরণ করুক এটা সে চায়নি। একেবারে ছায়ায় মিলিয়ে গেছে। শিক্ষিত লোকের মতো কথা বলে লোকটা। সে যে লেখাপড়া জানা মানুষ, এতে কোনো সন্দেহ নেই। যে টানারের 4জন লোককে সে উচিত শিক্ষা দিয়েছে। ওরা বলেছিল এত দ্রুত পিস্তল বের করতে আর কাউকে দেখেনি। আর পিস্তল বের করার পর কথা বলে সময় নষ্ট করেনি। আগের দিনই সে হর্স স্প্রিংসে পোস্ট অফিস থেকে একটা বাক্স আর কিছু চিঠি সংগ্রহ করেছে।
ওর নামটা শোনোনি? নুড়ি বিছানো পথের উপর বুটের শব্দ তুলে অফিসের দরজায় এসে দাঁড়ালো আর্নি। আমি জানি, বলল সে। সালফার টমের কাছে শুনলাম ওর নাম পল রাইডার। রাইডার? চমকে উঠল গ্রেগ। তাহলে এই ব্যাপার। ফিল। ফিলকে দিয়ে এটা যাচাই করাতে হবে। কিন্তু এটা যে অসম্ভব ব্যাপার। রাইডারের দেহে কম করে হলেও 10-12টা গুলি বিঁধেছিল। ডেরিক রাইলির দুজন লোক কাজ ছেড়ে দিয়েছে, জানালো আর্নি। ওদের নাকি মারপিটের জন্য আলাদা বেতন দেয়া হচ্ছে না। জেক টানারের সাথে লাগতে গেলে রাইলির কপালে দুঃখ আছে। এর মধ্যেই শুরু করেছে টানার। আজই সে নিজের 5,000 গরু রাইলির রেঞ্জে ঢুকিয়েছে। টিনা শুনছে, ভাবছে 5,000 গরু তার জমিতে ঢুকলে সে কি করবে। টিনার ধারণা টানারই টাকা দিয়ে রাইলির জমিতে লোক বসিয়েছিল। হাজার হাজার লোক এখন পশ্চিমে বাস করতে আসছে। ওদের কাছে রাইলি কোনো সহানুভূতি পাবে না। রাঞ্চের সমস্যা আর কাজে মন থাকছে না। বারবারই ঘুরে ফিরে মেয়ারের পিঠে সেই সুদর্শন আর শক্ত কাঠামোর লোকটার কথা টিনার মনে পড়ছে। লোকটাকে ভীষণ একা মনে হচ্ছিল। আর্নি আর গ্রেগ ব্যাংক হাউসে ফিরে যাওয়ার পর সে বসে বসে সূর্যডোবা দেখল। গ্রেগের ভিতর যেন একটা অন্যরকম প্রতিক্রিয়া ওকে বিব্রত করছে। অনেক দিন পর আজ একজন পুরুষের কথা ভাবছে টিনা। নিজেকে বোঝাচ্ছে এটা নিছক কৌতূহল। তবে লোকটা সুদর্শন, তার খুব ভালো লেগেছে। কিন্তু মনে হয় যেন লোকটার ভিতর কোনো কোমলতা নেই। দেখতে ভীষণ কঠিন আর ঠান্ডা মনে হলো। কিন্তু সত্যি কি তাই? অনেক মাইল দূরে পলো ওই সূর্যডোবার দৃশ্যটা দেখছে তার গোপন আস্তানায়। তামাটে বড় ঘোড়াটা ওর খুব কাছেই ঘাস খাচ্ছে। স্টালিয়নের পিঠে সে চড়বেই, দীর্ঘ প্রতিজ্ঞা তার। দক্ষ আরোহী পল, কিন্তু এই মুহূর্তে বুনো ঘোড়ার পিঠে চেপে লাফালাফি তার পেটে সহ্য হবে না। তবে আর একটা উপায় আছে, আদর দিয়ে ঘোড়াটাকে বশ করতে হবে। টিনা ক্রোমওয়েলের কথা পলের মনে পড়ল। ওই মেয়েটাকেই সে টেনে দেখেছিল, কিন্তু ওর একই দিকে পা ঝুলিয়ে ঘোড়ার পিঠে বসার ভঙ্গিটা যেন আরো সুন্দরভাবে খাপ খেয়েছে পরিবেশের সাথে। প্রথম শ্রেণীর একটা রান্স যুদ্ধের ভিতর মেয়েটা জড়িয়ে পড়তে যাচ্ছে। এমন কাঁচা বয়সে যুদ্ধে জড়িয়ে পড়া যে কোনো মেয়ের জন্যই দুঃখজনক। তবে গ্রেগ চ্যাপেলের মতো লোক তার সাথে আছে বলে কিছুটা রক্ষা। লোকটা ভালো ফাইটার, ওর মাথায়ও যথেষ্ট বুদ্ধি আছে। কিন্তু কূটকৌশলে সে কতটা পটু। ফাইটিংয়ের বেলায় জেক টানার যেমন ধুন্দর তেমনি নির্দয়। একমাত্র জিতবার জন্যেই লড়ে। সাধারণ অবস্থা থেকে বড় হয়েছে লোকটা। বুদ্ধিও আছে, আবার অবৈধ ব্যবসাতেও আপত্তি নেই। এখন ভদ্র সেজে ঘুরে বেড়ালেও অতীতে বহু হাতাহাতি মারপিট করেছে। 40 বছর বয়সে প্রতিদ্বন্দ্বী হিসাবে সে ভয়ানক। নর্থ প্লেনে গোলাগুলির পর তৃতীয় দিনে আবার বাইরে বেরোবার জন্য পলের মন অস্থির হয়ে উঠল। খবরের কাগজ দেখা দরকার। তার হঠাৎ করে অদৃশ্য হওয়ার কথাটা নিশ্চয় এতদিনে জানাজানি হয়ে গেছে। অ্যালামিটোসে গিয়ে সে তার বাক্স আর চিঠি নিয়ে আসবে। আরও কিছু খাবারও এনে রাখা দরকার। যে কোনো দিন সে অত্যন্ত দুর্বল হয়ে পড়তে পারে। তখন আর খাবার আনতে যাওয়ারও সামর্থ্য থাকবে না তার। মেয়ারটার পিঠে জিন চাপিয়ে টানেলের ভিতর দিয়ে ওকে বের করে নিয়ে এলো পল। রাইফেল আর পিস্তলে গুলি ভরা আছে কিনা পরীক্ষা করে দেখে নিল। যে কোনো মুহূর্তে গোলমালে জড়িয়ে পড়তে পারে।
ববের কথা মনে পড়ল। লোকটা এই এলাকাতেই কোথাও আছে। হয়তো সেই শেড্রিককে গুলি করে আহত করেছে। এই ধরনের আরো লোক আমদানি করেছে জেক, সন্দেহ নেই। ভাগ্য ভালো জেক টানারের সাথে তার সামনাসামনি কখনো পরিচয় হয়নি। সম্ভবত পথে দেখা হলে লোকটা তাকে চিনতে পারবে না। সার বেঁধে গোটা 12 ঘোড়া বাঁধা রয়েছে অ্যালামেটোসে। 2 মাল টানার ওয়াগনও দেখা যাচ্ছে। 2টো মাল টানার ওয়াগনও দেখা যাচ্ছে স্টোরের সামনে। স্টেশনের সামনে ঘোড়া রেখে ভিতরে ঢুকলো রাইডার। ভিতরে ঢুকেই টের পেল কালো স্যুট পরা 6 ফুট লম্বা লোকটাই জেক টার্নার। ওর ডান গালে একটা ক্ষতচিহ্ন। নিউ ইয়র্কের গুন্ডার মতোই দেখাচ্ছে ওকে। পোস্ট অফিস কাউন্টারের দিকে এগোলো পল। রাইডারের নামে কোনো চিঠি আছে? বুঝলো নাম শুনে চমকে ওর দিকে তাকালো জেক। কয়েকটা চিঠি এসে অপেক্ষা করছে। ওর মনে পড়ল নর্থ প্লেনের গোলাগুলির উত্তেজনায় আগের চিঠিগুলো তার দেখা হয়ে ওঠেনি। কাউন্টারের লোকটা জানালো 2টো বড় বাক্সও আছে। পিছনের দরজাটা বন্ধ হলো। জেকের সাথে লোকটা বেরিয়ে গেল বুঝলো পল। কাউন্টারের কাছে এগিয়ে এলো জেক। রাইডার, আমি জেক টানার। তোমার সাথে আমার কিছু কথা আছে। বলে ফেলো, কি কথা? এখানে নয়, বাইরে। জেক টানারের দিকে ফিরে ঠান্ডা নীল চোখ জোড়ার দিকে চাইল রাইডার। নিশ্চয়। বেরোবার সময়ে দরজার কাছে থেমে সে আবার বলল, তুমি আগে। একটু ইতস্তত করে দরজা দিয়ে বেরোলো জেক। বাইরে পা দিয়ে চট করে রাস্তাটা দেখে নিল পল। ডান দিক থেকে 3 জন লোক এগিয়ে আসছে, বাঁয়ে 2 জন। রাস্তার উল্টো পাশে একজন লোক দোকানের সামনে দাঁড়িয়ে আছে। আমার একজন লোককে মেরে ফেলেছ তুমি। ওটা ওর প্রাপ্য ছিল। হীরা বসানো একটা সিগার কেস বের করে নিজে একটা তুলে নিয়ে রাইডারের দিকে বাড়িয়ে ধরল জেক। রাইডারও একটা নিল। আমি চাই তুমি আমার হয়ে কাজ করো, বলল জেক। দুঃখিত, ভালো বেতন দেব আমি। চুরুট মুখে দিয়ে কামড়ে ধরল জেক। পিস্তলের ব্যবহার জানো? পিস্তলের ব্যবহার জানে, সময়ও নষ্ট করে না। এমন লোকই আমার দরকার। না। ধৈর্য ধরে আছে জেক। তুমি বুঝতে পারছো না রাইডার, এরা সবাই। হাত নেড়ে দেখালো সে। সবাই শেষ হয়ে যাবে। এখানে কেবল একটাই রাজ থাকবে, সেটা আমার। গরু? শান্তস্বরে জিজ্ঞেস করলো রাইডার। নাকি জমি চাও তুমি? জেকের চোখের মনি ছোট হলো। চোখ কুঁচকে রাইডারের দিকে চাইল সে। তোমার ওসব দেখার কোনো দরকার নেই। তোমাকে টাকা দেওয়া হবে এবং আমি যেমন বলি সেই মতো তোমাকে চলতে হবে। কিন্তু আমি তোমার হয়ে কাজ এখনো করছি না, ভবিষ্যতেও করব না। ঠিক আছে। যারা এগিয়ে আসছে তাদের দিকে নজর দেওয়ার জন্য রাইডার কিছুটা ঘুরল, কিন্তু দেরি হয়ে গেল। ততক্ষণে ঘুষি চালিয়েছে জেক। লোকটা যে নিজেকে এর মধ্যে জড়াবে এটা আশা করেনি রাইডার। কানের পাশে ঘুষি খেয়ে ঘোড়া বাঁধার বারটার উপর পড়ল সে। সামলে ওঠার আগেই ওরা ঝাঁপিয়ে পড়ল রাইডারের উপর। একজন ওর কিডনির উপর ঘুষি মারল, আর একজন হাঁটুর উপর বুট চালালো। প্রচণ্ড ব্যথা পেয়ে হাঁটুর উপর পড়ে গেল রাইডার। নিজেকে রক্ষা করার জন্যে হাত উঁচু করতেই একজন পিছন থেকে ওর হাত দুটো চেপে ধরল। সামনের 2 জন ওর অরক্ষিত পেটের উপর সমানে ঘুষি চালাচ্ছে। প্রচণ্ড মারের মুখেও উঠে দাঁড়াবার চেষ্টা করলো রাইডার, কিন্তু পিছনের লোকটা যেভাবে ওকে জাপটে ধরে আছে তাতে কিছুই করা সম্ভব হচ্ছে না। বৃষ্টির মতো ঘুষি পড়ছে ওর উপর। মাথাটা বো বো করে ঘুরছে। মুখে রক্তের স্বাদ পাচ্ছে। বারবার পড়ে যাচ্ছে। সমানে ঘুষি আর লাথি চালাচ্ছে ওরা, কিন্তু হাল ছাড়েনি রাইডার।
একটা হাত ছুটিয়ে নিয়ে সামনের লোকটার চোয়ালে মারল রাইডার। চিৎপাত হয়ে পড়ল লোকটা। একজনের হাঁটু লক্ষ্য করে বুট চালালো রাইডার। হাড় ভাঙার শব্দ হলো। বুড়ো আঙুল আড়ষ্ট করে একজনের নাকে ঢুকিয়ে দিল। মাংস ছেঁড়ার অনুভূতি হলো, কিন্তু শেষ পর্যন্ত মার খেয়ে ধুলোয় লুটিয়ে পড়ে থাকলো রাইডার। আশেপাশেই ঘোরাফেরা করছে ওদের একজন পথচারী, একজন রাঞ্চ কর্মচারী রাইডারকে সাহায্য করতে এগোলে তাকে সাবধান করে খেদিয়ে দিল লোকটা। 1 ঘন্টার বেশি হলো রাস্তায় পড়ে আছে রাইডার। ধীরে ধীরে ওর জ্ঞান আর সেই সাথে ব্যথা ফিরে এলো। মাথার ভিতর ভারী দপদপানি চলছে। পাঁজরের কাছে খচখচ করছে একটা তীব্র ব্যথা। স্থির হয়ে পড়ে আছে রাইডার। সারা দেহে ব্যথা অনুভব করছে। ধুলোর গন্ধ নাকে আসছে। পিঠে রোদ লাগছে, কিন্তু মাটিটা ঠান্ডা, মুখে রক্তের স্বাদ। ষষ্ঠ ইন্দ্রিয় তাকে স্থির থাকতে বলছে। ফুটপাতের উপর বুটের শব্দ, স্পারের ঝুনঝুন আওয়াজ ওর কানে আসছে। সে কি আদৌ নড়তে পারবে? ওর একটা হাত দেহের তলায় চাপা পড়ে রয়েছে। আঙুলগুলো নড়াবার চেষ্টা করলো রাইডার। আড়ষ্টভাবে নড়ছে। হাতের পিছন দিকটা থেতলে গেছে মনে হচ্ছে। মনে পড়ছে ওটা যেন কার বুটের তলায় পড়েছিল। হাতটা বালুর উপর ছিল বলেই কোনো হাড় ভাঙেনি। ওর অবস্থা খারাপ, কিন্তু কতটা খারাপ? লোকগুলো কি তার পিস্তল কেড়ে নিয়েছে? নড়াচড়া করলে কি তাকে মেরে ফেলা হবে? মাথা পরিষ্কার করে একটা প্ল্যান বের করার চেষ্টা করছে পল। মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছে। পেটের ভিতরটা গরম ঠেকছে। ডান হাতের আঙুলগুলো আরও খানিকটা নাড়ালো। তারপর চোখ দুটো সামান্য একটু ফাঁক করলো। ফুটপাত থেকে একটু দূরে পড়ে আছে সে। পাহারাদার লোকটাকে ওখান থেকে দেখতে পাচ্ছে না। তবে লোকটা নড়াচড়া করলে ফুটপাতের তক্তা কোকিয়ে উঠছে। কাপড়ের খসখসানির শব্দ কানে আসছে। এবার কোমরে গোজা। পিস্তলটার কথা রাইডারের মনে পড়ল। কোটের তলায় দৃষ্টির আড়ালে রয়েছে ওটা। হাতটাকে খুব ধীরে সরিয়ে কাছে নিয়ে পিস্তলের বাটটা চেপে ধরল। মাটি ছেড়ে ওঠার ক্ষমতা ওর আছে কিনা জানে না, তবে চেষ্টা করে দেখবে। ভিতরের রাগটা এবার ধীরে ধীরে ফুঁসে উঠছে। চট করে রাগে না পল, কিন্তু একবার রাগলে ওকে রোখা মুশকিল। তখন সে আর দ্বিতীয়বার চিন্তা করার জন্যে থামে না। আজ ওদের একচোট দেখে নেবে। কয়েকটা মুখ আর কয়েকটা মুঠির কথা ওর মনে আছে। ওদের তার চাই। জেক টানারের জন্য আরও ভালো উপায় তার জানা আছে। ওর মতো লোকের জন্য পরাজয় মৃত্যুর চেয়েও খারাপ। পেশিগুলোকে নিয়ন্ত্রণে এনে তৈরি হচ্ছে। এই সময় একটা বাকবোর্ড এসে থামার শব্দ ওর কানে গেল। ওই লোকটার কি হয়েছে? টিনা ক্রোমওয়েলের গলা শোনা গেল। কেউ ওকে সাহায্য করছে না কেন? অলস ভঙ্গিতে উত্তর দিল পাহারাদার। কারণ লোকটা জেক টানারের সাথে লাগতে গেছিল। আমার বসের সাথে কেউ লাগতে গেলে এই অবস্থায় হয়। ফুটপাতের বোর্ডটা কোকিয়ে উঠল। ওকে সাহায্য করার চেষ্টা করো না ম্যাম। ওকে ছুলে তোমার সাথেও আমাকে শক্ত হতে হবে। তোমরা কি এখন মেয়েদের বিরুদ্ধেও লড়তে শুরু করেছ নাকি? টিনার গলাটা তীক্ষ্ণ শোনালো। আমাদের কাছে পক্ষপাতিত্ব নেই, জবাব দিল লোকটা। ওর জ্ঞান ফিরলে আবার ওকে পিটানো হবে। যতক্ষণ ট্রেন না আসে ততক্ষণ এভাবেই চলবে। ট্রেন এলে থ্যাতলানো মাংসপিণ্ডটা টেনে তুলে দেওয়া হবে। আমার গায়ে যদি হাত দাও তবে সূর্য ডোবার আগেই তোমাকে ফাঁসিতে ঝোলাবার ব্যবস্থা করব, হুমকি দিল টিনা। পাহারাদারের চোখ এখন টিনার উপর থাকবে জেনেই গড়িয়ে হাঁটুর উপর উঠে বসলো রাইডার, হাতে পিস্তল। তাড়াতাড়ি ঘুরেই পিস্তল বের করলো গার্ড, গুলি করলো পল। খুন করার জন্যেই গুলি করেছিল সে,
কিন্তু ঝাপসা দেখছে হাতও স্থির ছিল না। লোকটার কোমরে লাগলো গুলি। ধাক্কায় কাত হয়ে পড়ল সে। লাফিয়ে উঠে দাঁড়ালো রাইডার। দুই পায়ে দাঁড়িয়ে টলছে। হিসরেইল ধরে কোনো মতে পতন ঠেকালো। জেক টানারের আর একজন লোক লাফিয়ে বেরিয়ে এলো। গুলি করল রাইডার। বুলেটটা ওর পায়ের কাছে তক্তায় লেগে কাঠের কুচি ছিটালো। দরজা দিয়ে ডাইভ দিয়ে ভেতরে গিয়ে পড়ায় দ্বিতীয় গুলিটা চৌকাঠে লাগলো। পাহারারত লোকটা এতক্ষণে উঠে দাঁড়াচ্ছে। মাতালের মতো টলতে টলতে এগিয়ে পিস্তলের নল দিয়ে ওর মাথায় আঘাত করল রাইডার। জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল গার্ড। রাইডারের পিস্তলটা ওর কোমরে গোজা রয়েছে। ওটা ফেরত নিয়ে গার্ডের পিস্তলটাও তুলে নিল। টিনা ক্রোমওয়েল ছুটে ওর পাশে এলো। ওহ, ভীষণ জখম হয়েছ তুমি। জলদি বাকবোর্ডে উঠে পড়ো। এখন সময় নেই, বলল পল। দুবার চোখের পলক ফেলে মাথার ঝিমঝিমানি ভাবটা দূর করার চেষ্টা করে বিশাল ভাল্লুকের মতো ঘাড় ফেরালো সে। রাস্তায় কোনো লোক নেই, কিন্তু যারা ওকে পিটিয়েছে তারা আশেপাশেই কোথাও আছে। বুড়ো আঙুল দিয়ে স্মিথ অ্যান্ড ওয়েসনে গুলি ভরে নিল রাইডার। অদ্ভুত ভঙ্গিতে টলতে টলতে রাস্তা ধরে এগোলো। প্রত্যেক শ্বাসের সাথে পাঁজরে চোট লাগছে। মাথার ভিতরে মনে হচ্ছে কেউ যেন ড্রাম পিটছে। সে তো মরবেই, এখন আর কিছুই আসে যায় না। কেবল ওই লোকগুলোকে তার চাই। ওদের মুখ তার চেনা আছে। দুলে উঠে পড়ে যেতে যেতেও আবার সোজা হয়ে বাট উইং দরজা ঠেলে সেলুনে ঢুকলো রাইডার। জেক টানারের কয়েকজন লোক ওখানে রয়েছে। হঠাৎ করেই ওদের হাসি মিইয়ে গেল। চুমুক দেওয়ার জন্য তোলা গ্লাস শূন্যেই স্থির হয়ে থেমে গেল। গুলি করল রাইডার। দুহাতে গুলি চালাচ্ছে পল। বাজ পড়ার মতো প্রচণ্ড শব্দ হচ্ছে। একজন পিস্তল বের করতে যাচ্ছিল, গুলি খেয়ে চিত হয়ে পড়ল। আতঙ্কগ্রস্তভাবে আরেকজন জানালার উপর লাফিয়ে পড়ে কাচের জানালা ভেঙে সব শুদ্ধ ওপাশে গিয়ে পড়ল। একজনের হাতে ধরা বোতল ফাটল বুলেটের আঘাতে। আর একজন, ওর মুখটা রাইডারের মনে আছে, লাফিয়ে দরজা দিয়ে বেরোবার সময়ে শিরদাঁড়ায় গুলি খেল। হোঁচট খেয়ে বারের কাছে গিয়ে দাঁড়ালো রাইডার। আয়নায় এক ঝলকের জন্য একটা রক্তাক্ত থ্যাতলানো মুখ চোখে পড়ল। একটা বোতল তুলে এক চুমুক খেয়ে দরজার দিকে এগোলো। রাস্তায় নেমে ডাইনে বায়ে চেয়ে দেখল রাস্তা ফাঁকা। ডান হাতের পিস্তলটা খালি হয়ে গেছে বুঝে ওটা কোমরে গুজে আরেকটা হাতে নিল। জানালার কাঁচ ভেঙে একটা রাইফেলের নল বেরিয়ে এলো। পিস্তল তুলে জানালার ভেতর দিয়ে একটা বুলেট পাঠিয়ে দিল রাইডার। দরজার আড়াল থেকে একজন বেরিয়ে এসেই তাড়াতাড়ি গুলি করল। বুলেটটা পলের পাশে একটা খুঁটিতে লাগলো। ট্রিগার টিপল রাইডার। মিস করে আবার গুলি করল। হাঁটু ভেঙে মাটিতে পড়ে হামাগুড়ি দিয়ে লোকটা দরজার দিকে এগোলো। আবার গুলি ছুড়ল পল। বিকট চিৎকার করে মুখ থুবড়ে পড়ল সে। দরজা থেকে দরজায় ঘুরছে পল। নিজের রক্ত আর আঘাতে জর্জরিত মাথার ব্যথায় সে প্রায় অন্ধ। ওর সামনে যারা পড়ছে তারা ওকে দেখেই আতঙ্কে তাড়াহুড়ায় গুলি করছে কিংবা মাথা নিচু করে ছুটে পালাচ্ছে। শেষ পর্যন্ত ঘুরে ফিরে আবার স্টেশনের কাছে এসে দাঁড়ালো পল রাইডার। ওর ঘোড়াটা ওখানে রয়েছে, টিনা ক্রোমওয়েলও রয়েছে। দুবার চেষ্টার পর পাদানিতে পা ঢুকিয়ে জিনের উপর নিজেকে টেনে তুলল পল। মেয়ারটাকে ঘুরিয়ে গার্ডের পিস্তলে গুলি ভরতে ভরতে রাস্তা ধরে এগোলো। কিন্তু পিস্তলটা ওর হাত থেকে ধুলোর উপর পড়ল। পিছলে সামনে বেড়ে ঘোড়ার কাঁধে পলের মাথা ঠেকল। চোখের সামনে সব ঘোলা হয়ে আসছে, পড়ে যাচ্ছে ও। টিনার বাকবোর্ডটা রাইডারের পাশে এসে গেল। বাকবোর্ডের উপরই পড়ল পল। তাড়াতাড়ি নেমে ঠেলে ওকে গাড়ির পিছনে
তুলে দিল টিনা। তারপর মেয়ারটাকে গাড়ির পিছনে বেঁধে দিয়ে দ্রুত রাঞ্চের উদ্দেশ্যে রওনা হলো। চোখ খুলে রাইডার দেখল পরিষ্কার বিছানায় সাদা চাদরের উপর সে শুয়ে আছে। সিলিংটা সূর্যের আলোয় আলোকিত। ধীরে আড়ষ্ট ঘাটটা ফেরালো। কামরাটা বেশ বড়, চারকোনা, পরিপাটি করে গোছানো। খাটটা পুরনো আমলের বিশাল একটা পালঙ্ক। মেঝেটা পরিষ্কার তকতকে। ঘরে কয়েকটা ছোট কার্পেটও রয়েছে। নড়ার চেষ্টা করে পাঁজরে খচ করে লাগলো। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। দেহের উপর আঙুল চালিয়ে বুঝল বগলের তলা থেকে কোমর পর্যন্ত ব্যান্ডেজ বাঁধা। সারা শরীর আড়ষ্ট। একটা চেয়ারের সাথে তার খাপে ভরা স্মিথ অ্যান্ড ওয়েসনটা ঝুলছে। অন্য পিস্তলটা তার ইস্ত্রি করা জিন্সের উপর রাখা। কোটটা চেয়ারের পিছন দিকে ঝুলছে। কয়েক মিনিট স্থির হয়ে পড়ে রইল রাইডার। পরিষ্কার চাদরে শোয়ার সুখটা পুরোপুরি উপভোগ করছে। একটু পরে চোখ বুজে আবার ঘুমিয়ে পড়ল। পরের বার চোখ খুলে শুয়ে শুয়ে ভাবছে, কোটের পকেটে রাখা চিঠিগুলো উঠে কষ্ট করে এনে পড়লে কষ্টটা সার্থক হবে কিনা। এই সময় পায়ের শব্দ পেল পল। দরজা খুলে টিনা ঘরে ঢুকল। নীল আর সাদা সুতির জামায় ওকে চমৎকার মানিয়েছে। নিজের চেহারাটা তোমার একবার দেখা উচিত, হাসি মুখে বলল সে। দেখার মতোই হয়েছে। আমার যেমন লাগছে তাতে চেহারাটা কী অবস্থা হয়েছে কিছুটা আন্দাজ করতে পারছি। তোমার কপাল খুব ভালো বলতে হবে। ডাক্তার বলেছে হাড়গোড় কিছু ভাঙেনি, তবে দেহের ভিতরে কোনো ক্ষত হয়ে থাকতে পারে। চট করে মুখ তুলে চাইল রাইডার। ডাক্তার কি আমাকে পুরোপুরি পরীক্ষা করে দেখেছে? সময় ছিল না। আগামীতে ভালো করে দেখবে বলেছে। অসম্ভব, মনে মনে বলল পল। এখান থেকে আমার চলে যাওয়া দরকার, বলল সে। জেক টানার যদি টের পায় আমি এখানে আছি তাহলে তোমার বিপদ হবে। নক শুনে দরজা খুলল টিনা। মেক্সিকান মেয়েটা ট্রেতে করে খাবার নিয়ে ঘরে ঢুকল। পলের হাতে একটা ব্যান্ডেজ বাঁধা। মনে পড়ল ওই হাতটাই বুটের তলায় পড়েছিল। অন্য হাতটাও কিছুটা ছিলেছে। উঠে বসতে গিয়ে আয়নায় নিজের চেহারার দিকে ওর নজর পড়ল। কিছুই চেনা যাচ্ছে না। একটা চোখ কালো হয়ে আছে। নাকটা ফুলে আকারে ডবল দেখাচ্ছে। ঠোঁট আর গাল কিছু কিছু জায়গায় ফুলে টোপলা হয়ে আছে। থুতনিটাও কেটেছে। মাথায় পট্টি বাঁধা, চোখ দুটো প্রায় বুজে রয়েছে। তবে এর চেয়েও খারাপ অবস্থা আশা করেছিল সে। তোমার মেয়ারটাও আমরা নিয়ে এসেছি, বলল টিনা। ঘোড়াটা এমন আগ্রহের সাথে দানা খাচ্ছে মনে হয় যেন বহুদিন ওর কোনো দানা জোটেনি। তুমি যা বলছো ওই ব্যাপারে আলাপ করতেই রাইলির আজ এখানে আসার কথা আছে। বিছানার চাদরটা সমান করল সে। আর আমার জন্যে দুশ্চিন্তা করো না। জেক টানারকে আমরা ঠেকাতে পারবো। টিনা চলে যাবার পর আবার বিছানায় গা এলিয়ে দিল রাইডার। মাথাটা আবার দপদপ করছে। ক্লান্তি বোধ হচ্ছে। ঝামেলা পাকাতে নিউ মেক্সিকোতে আসেনি পল। হর্স স্প্রিংসে সে কোনো ঝামেলা চায়নি। নর্থ প্লেনেও না। কিন্তু এটা সে জানে, অন্যায়ের বিরুদ্ধে কাউকে রুখে দাঁড়াতেই হয়। কেউ যদি একবার পালাতে শুরু করে তবে সারা জীবন তার পালানো ছাড়া আর কিছুই করার থাকে না। মানুষকে যখন মরতেই হবে তখন সম্মানের সাথে মরাই ভালো। 12 বছর ইঁদুরের মতন বাস না করে একদিন সিংহের মতো বাঁচা অনেক ভালো। কনুইয়ের উপর ভর দিয়ে উঠে কোটের পকেট থেকে চিঠিগুলো বের করল পল। বল্টিমোরের অ্যাটর্নির একটা চিঠি এসেছে, সাথে কিছু কাগজপত্রও রয়েছে। তার প্ল্যান অনুযায়ী ওদিককার কাজ শেষ হয়েছে। অন্যটা পার্কিনসন ডিটেকটিভ এজেন্সির রিপোর্ট। জেক টানারের সাথে
পলিনের বাবার কিছু ব্যবসায়ীকে যোগাযোগ জেক টানারের সাথে পলিনের বাবার কিছু ব্যবসায়ের যোগাযোগ রয়েছে। টানারের মাধ্যমে জুয়ারি লোকটাকে ভাড়া করেছিল ওরা। সমস্যাটা ভেবে দেখায় মন দিতে চেষ্টা করছে পল। অনেক আগে একটা চীনা প্রবাদ পড়েছিল, যে লোক 3 মিনিট একটানা মনোযোগ দিয়ে কিছু ভাবতে পারে তার পৃথিবী শাসন করার ক্ষমতা আছে। কিন্তু এখন সে ক্লান্ত, মাথাটা স্থির থাকছে না, বিশ্রাম চাই ওর। একটা ব্যাপার ভেবে অবাক হচ্ছে, এই প্রথম সে আর কারো জন্য কিছু করার কথা ভাবছে। এটা ঠিক যে জেক টানারি ওকে মার খাইয়েছে, কিন্তু সে যা করতে চাচ্ছে সেটা ওই মারের প্রতিশোধ নেওয়ার জন্য নয়, টিনা কোমোয়েলকে সাহায্য করার উদ্দেশ্যেই করবে। মাথার ব্যথায় চোখ বুজল পল, কিন্তু মেয়েটার ছবি থেকেই গেল। পলিনের বদলে এই মেয়ের সাথে কেন তার আগে পরিচয় হয়নি? কিন্তু তাতে কি লাভ হতো? সে তো মারাই যাচ্ছে, আর বেশি সময়ও নেই। প্রতিদিন একটু একটু করে সে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু তবু এখনো কিছুটা সময় আছে। লড়াই সব সময়েই তার প্রিয়। টিনাকে সাহায্য করবে, আর জেক টানারকেও সে একটা ভালো পিটুনি দেবে। মরার আগে অন্তত এটুকু সে করবে। যে লোক সারা জীবন লড়াই করেছে আর লড়তে লড়তেই শেষ হওয়ার সবচেয়ে ভালো। টিনার রাঞ্চটা জেকের কবল থেকে রক্ষা করবে পল। টিনা ভাবতে ভাবতেই এক সময়ে ঘুমিয়ে পড়ল সে। 7 পল যখন জাগলো তখন অন্ধকার হয়েছে। কাঁটা চামচ আর প্লেটের আওয়াজ ওর কানে আসছে, অর্থাৎ রাতের খাওয়ার সময় হয়েছে। উঠে বসে মেঝেতে পা রাখল রাইডার। টিনা ঘরে ঢুকে দেখল পিস্তলের বেলটা কোমরে আটছে সে। নেহাত বোকার মতো কাজ করছো তুমি, কঠিন গলায় বলল টিনা। তোমার এখন বিশ্রাম দরকার। শিগগিরই বিশ্রাম নেয়ার প্রচুর সুযোগ আসবে। একটু থেমে টিনার দিকে চাইল পল। খিদে পেয়েছে আমার। যাই হোক, কাজ ফেলে বিছানায় শুয়ে থাকা আমার ধাতে সয় না। অন্য পিস্তলটা কোমরে গুজে কোট পরে টিনার পিছন পিছন হলঘরে এসে হাজির হলো পল। চমৎকার মসৃণ কাঁধ মেয়েটার। ফিরে যখন পলের দিকে চাইল, সরাসরি চাইল সে। ঘরটা বেশ বড়, সেলফে অনেক বই রয়েছে। বই দেখে ওদিকে এগিয়ে গেল পল। চার্লস ডিকেন্স, স্যার ওয়াল্টার স্কট, ওয়াশিংটন ইরভিং, শেক্সপিয়ার, সব নাম করা লেখকের বই রয়েছে। ওর পাশে এসে দাঁড়ালো টিনা। বই পছন্দ করো তুমি? জিজ্ঞেস করলো সে। হয়তো লক্ষ্য করেছ, আমি খুব নিঃসঙ্গ মানুষ, মিস ক্রোমওয়েল। এই ধরনের লোক পড়তে পছন্দ করে। আমার কপাল ভালো, আমার একজন শিক্ষক আমাকে পড়ায় উৎসাহিত করেছিল। তোমাকে বোঝা সত্যিই দায়। তোমার কথাবার্তায় ধরা যায় তুমি শিক্ষিত মানুষ, অথচ গতকাল যা করেছি তাতে বিভ্রান্ত বোধ করছো, তাই না? কিন্তু কোনো মানুষ শিক্ষিত হলেই তাকে নিরীহ গোবেচারা হতে হবে এমন ধারণা করা কি ঠিক? মানুষের জীবনে মাঝে মাঝে প্রচণ্ড হওয়ারও দরকার আছে। ক্রিস্টোফার মার্লোর কাছ থেকে লিখিত অঙ্গীকার নেওয়া হয়েছিল যে সে আর বাড়ি ফেরার পথে পাহারারত পুলিশ কনস্টেবলকে ধরে পেটাবে না। সক্রেটিস দক্ষ যোদ্ধা এবং কুস্তিগীর ছিল। তার কথার মাঝে বাধা দেয়ার এলসি বিয়েটসকে সে কিভাবে পটকে ফেলে কাবু করেছিল তা নিশ্চয় জানো। অথচ অত্যন্ত শক্তিশালী বলে এলসি বিয়েটস এর নাম ছিল। বিশ্বাস করো, এমন হাজারো নজির আছে। ন্যায্য দাবি থেকে বঞ্চিত হলে
শিক্ষিত মানুষের পক্ষেও খেপে যাওয়া বিচিত্র নয়। তুমি কি পশ্চিমের মানুষ, মিস্টার রাইডার? এক হিসেবে তাই বটে, কিন্তু পশ্চিমের সব মানুষই আসলে বাইরে থেকে এসেছে। অ্যালামিটোসের স্টেশনে মাত্র কয়েক মিনিটেই জার্মান, সুইডিশ এবং আইরিশ ভঙ্গিতে লোকজনকে কথা বলতে শুনেছি আমি। তবে আমার মনে হয় ওয়েস্টার্ন হওয়া না হওয়া পুরোপুরি মানুষের মানসিক চিন্তাধারার উপর নির্ভরশীল। যারাই বাস করার জন্যে পশ্চিমে আসার সিদ্ধান্ত নেয় তারা সবাই প্রায় একই মানসিকতার মানুষ। সবাই একজন সঙ্গী বেছে নিয়ে নিরাপত্তার সাথে জীবন কাটাতে চায়। কিন্তু এখানে টিকে থাকাটাই একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়, মিস্টার রাইডার। আমাকে পল বলেই ডেকো, ওই নামে আমি বেশি অভ্যস্ত। ঠিক আছে পল। সেড্রিকের সাথে তোমার যখন দেখা হয় তার কি কথা বলার মতো অবস্থা ছিল? আমরা ঠিক বুঝতে পারছি না কখন সে আহত হয়েছে, যাওয়ার সময়ে না ফেরার পথে। লোকটা দুশ্চিন্তায় ছিল। সান্তাফে সম্পর্কে কি যেন বিড়বিড় করছিল। না, যতক্ষণ আমার সাথে ছিল পুরোপুরি জ্ঞান তার কখনোই ছিল না। লম্বা টেবিলটার দিকে এগোলো টিনা। তাড়াতাড়ি এগিয়ে গিয়ে ওকে চেয়ার টেনে বসালো রাইডার। ধন্যবাদ। এ ধরনের সৌজন্য এদিকে সচরাচর দেখা যায় না। একে একে রাঞ্চের কর্মচারীরা সবাই হাজির হলো। চোরা চোখে পলের দিকে চাইছে ওরা। বুঝতে পারছি একটা সমস্যায় পড়েছ তুমি। আমাকে খুলে বলবে? আমার সাহায্য হয়তো কাজে লাগতেও পারে। জেক টানারের 40,000 গরুর জন্যে ওর অনেক জমির দরকার। এটাই আমাদের প্রধান সমস্যা। আর কোনো প্রশ্ন করার দরকার বোধ করল না রাইডার। এদিককার বড় রাঞ্চারদের বেশিরভাগই রাঞ্চের মালিকানা নিয়ে মাথা ঘামায়নি। ইন্ডিয়ানদের কাছ থেকে গায়ের জোরে জমি দখল করেছে কিংবা এটা ওটা দিয়ে আপোষে জমি কিনে নিয়েছে। কিন্তু যেহেতু মালিকানায় কোনো দলিলপত্র নেই, সরকার ওইসব জমি নতুন যারা পশ্চিমে বাস করতে আসছে তাদের মাঝেই বেটে দেওয়ার ব্যবস্থা করছে।